বলো বলো, কার কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, উইশ করলাম, হ্যাপি টিচার্স ডে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তো আমি আবারও সামারি কথা বলি। সামারি কথা হচ্ছে, আমাদের আজকে আমরা তো উপবৃত্ত এবং অধিবৃত্তের, মূলত উপবৃত্ত পার্টেরই রাশিমালার যে পার্টটুকু, এইটুকু আমরা দেখব। আর এরপর হচ্ছে উপবৃত্তের বাকি রাশিমালার পার্টগুলো আলোচনা করব। তারপর অধিবৃত্তের হচ্ছে এগুলো আমরা পড়া দিয়ে দিব, কারণ উপবৃত্তের পার্টের সাথে অধিবৃত্তের পার্ট মোটামুটি লিঙ্কড। তোমরা অধিবৃত্তের রাশিমালা পার্টটা দেখছো না? লাস্ট ক্লাসে আমরা পড়াইছিলাম না, মনে আছে? অধিবৃত্তের রাশিমালা পার্ট মনে আছে কি না? সো অধিবৃত্তের রাশিমালা পার্ট যেহেতু গত ক্লাসে আমরা পড়িয়েছি, আমাদের ওইটুকু মোটামুটি কাভার করা আছে বা কাভার করা হয়েছে, তো সেইটুকু নিয়ে সমস্যা হবে না আশা করা যাচ্ছে। আচ্ছা, তাহলে চলো লেকচার শুরু করে দিই, বিসমিল্লাহ বলে। উপবৃত্ত, অধিবৃত্ত। আর আরেকটা কথা বললাম, সেটা হচ্ছে পুজোর ছুটির কেসে আমরা দিনের বেলায় হচ্ছে, আমাদের যেহেতু উইকলি 2টা বা 3টা করে ক্লাস যাচ্ছে, আমরা 11 তারিখ থেকে টানা 2 দিন বা 3 দিন হচ্ছে আমরা দিনের বেলায় টানা 3 দিন হচ্ছে ক্লাস করে নিব। তাহলে হচ্ছে আমাদের পড়াটা কাভার হয়ে গেল। এর পরের উইকে 2টা ক্লাস যেটা হওয়ার কথা, ওইটুকুর কেসে আমাদের বন্ধ থাকলো। ওকে, ছুটি দিলাম, কারণ তোমাদের ছুটি দরকার অনেকের, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার অনেকের জন্যে। তো সেক্ষেত্রে আমরাও তো সেটা মেনটেন করতে হবে বা করতেছি বা করবো তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, সো চলো উপবৃত্তর রাশিমালার প্রমাণ। হ্যাঁ বলো। না, আচ্ছা দিয়ে দিব। আমরা তো ইজিয়াতে কী বলে এটাকে, ওই ব্যাপারে ক্লাসগুলো থাকবে, আর জুমে করো এখন। আচ্ছা চলো আমরা লেকচার কন্টেন্ট শুরু করি আর দেরি না করে। ওকে, ওকে, ডান। সো চলো, তো উপবৃত্তের প্রথমত একটা উপবৃত্তের ডেফিনেশন সবাই একটু লেখো। উপবৃত্তের ডেফিনেশন: কোনো সমতলে, সবাই একটু খাতা লেখো, কোনো সমতলে একটি স্থির বিন্দু খাতা লিখে রাখতো, এবং একটি নির্দিষ্ট সরল রেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত বিন্দুর, খাতা লেখো। আজকে একটু বোরিং পড়া হবে, প্রমাণ নির্ভর পড়া, তো একটু কষ্ট হতে পারে বুঝতে, বাট যারা একটু মনোযোগ দিবা তাদের কষ্ট হবে না। ওকে, হতে, আচ্ছা, ওকে। অনুপাত 1 হতে ক্ষুদ্রতর একটি ধনাত্মক ধ্রুবক ধনাত্মক ধ্রুবক সেসব বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে উপবৃত্ত বলে। এখানে স্থির বিন্দুটাকে বলতেছি আমরা ফোকাস, বিন্দু যেটার নাম হচ্ছে ফোকাস, এবং নির্দিষ্ট সরলরেখা এটাকে বলতেছি দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। তো ফার্স্ট কথা হচ্ছে আমাদের ডেফিনেশন জানা দরকার। ডেফিনেশনটা আমরা শিখলাম, দেখলাম। আরেকটা ডেফিনেশন আছে,
বিকল্প আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে কোনো সমতলে দুটি স্থির বিন্দু হতে যেসব বিন্দুর দূরত্বের, আমি লিখে দিই, তলে ভাইয়া বলো যে হাতের বাম দিকের স্ক্রিনটা মনে হয় একটু মানে একটু মাঝখানে আনলে ভালো হবে। এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কোনো সমতলে দুটি স্থির বিন্দুর, হ্যাঁ কোনো সমতলে, ওকে আচ্ছা, ডান। কোনো সমতলে দুটি, আমি দেখতেছি ভিডিও ঠিক আছে কিনা, হ্যাঁ দুটি স্থির বিন্দু হতে যে সকল বিন্দুর বা যেসব বিন্দুর দূরত্বের সমষ্টি একটি স্থির ধ্রুবক, বিন্দুর দূরত্বের সমষ্টি একটি স্থির ধ্রুবক, সেসব বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে উপবৃত্ত বলে। এখন কাহিনী হচ্ছে দুইটা কেসের ব্যাখ্যা, ফিগার আউট এবং এক্সপ্লেনেশন এগুলো তো থাকবে কন্টেন্টে। তো এখানের ব্যাখ্যাটা এরকম ছিল, যে এস প্রাইম পি অফ এক্স কমা ওয়াই, এবং এই যে এস পি প্রাইম, হ্যাঁ এটার কনস্ট্যান্ট যোগফলে পার্টটা যাবে, যে দূরত্বের সমষ্টি একটি স্থির ধ্রুবক হবে, এবং এই স্থির ধ্রুবকের পার্টটা মেনটেন করে এখানে কাজটা হয় বা শর্তগুলো ফুলফিল হয়। বা এখানে হচ্ছে প্রথমটা কেসে শর্তটা এরকম দেওয়া, এস পি এম জেড এস পি বাই পি এম ইকুয়াল টু ই, বাই পি এম ইকুয়াল টু, এভাবে শর্তগুলো এখানে ফুলফিল হয়। একটু উঠাও, আচ্ছা একটু উঠে না, আমি আবার বলতেছি তাহলে। বা এগুলো নিয়ে তো আজকে লেকচার, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আজকে হবে। ওকে, সো চলো লেখা আশা করি তোলা শেষ, না তোলা শেষ না সবার? তোলা শেষ করে, আচ্ছা আদিবা বলতেছো যে ইংলিশে একটু ট্রান্সলেট করে দিতে ডেফিনেশনটা। আচ্ছা ওয়েট লিটল, আমি একটু চেক করে জানাচ্ছি, ট্রান্সলেট করে দিচ্ছি এখনই। ফার্স্ট ডেফিনেশন, an ellipse is the path traced out by a point whose distance from a fixed point called the focus maintains a constant ratio less than 1 with its distance from a straight line not passing through the focus called the directrix. And guys, second definition হচ্ছে an ellipse, second definition, an ellipse is a locus of points in a plane such that the sum of the distances to two fixed points is a constant. The two fixed points are called focus.
আচ্ছা, তো এখন আমরা এই পার্টের আচ্ছা ফিগারটার একটু কথা বলে দিই। ফিগারের ক্ষেত্রে প্রথমটা, এটা প্রথম ডেফিনেশন যেটা, যে একটি স্থির বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা, ওকে, নির্দিষ্ট ফিক্সড পয়েন্ট আর একটা স্পেসিফিক লাইন নির্দিষ্ট সরলরেখার কেসে, হ্যাঁ বিকল্প আরেকটা সূত্র বলা যায়, দুইভাবে লেখা যায়। তো এই কেসে এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এই জিনিসটা এখানে শর্ত অনুযায়ী আসে, যেটা আমরা কনিকের সকল কেসে শিখে আসছি। প্রথমটা ছিল এটা, নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সরলরেখা। আর সেকেন্ডটার কেসে কি বলছে, যে কোনো সমতলে দুটি স্থির বিন্দু লাইক ফোকাস S1 এবং S2 বা S প্রাইম, এটা থেকে যে পয়েন্টসগুলো দূরত্ব, এই যে যেমন পি অফ এক্স কমা ওয়াই, এবং এই দূরত্বের এসপি প্লাস এস প্রাইম পি, ওকে, দূরত্বের সমষ্টি একটি ধ্রুবক, সেই ধ্রুবকটাকে তুমি কনস্ট্যান্ট কে হিসেবে টার্ম করতে পারো, এবং এই শর্তে যে ইকুয়েশন স্টাবলিশ করা যাবে বা যে সঞ্চারপথটা ক্রিয়েট করা যায়, সেই সঞ্চারপথ হচ্ছে এখানে উপবৃত্তাকার হয় বা উপবৃত্ত বলে সেই সঞ্চারপথকে। তো এই জিনিসটাও ভ্যালিডলি বলা যায় এবং এটাও ভ্যালিডলি বলা যায়। এখন আমরা মূলত প্রথমটাকে বা এসপি বাই পিএম ইকুয়াল টু ই, এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা হচ্ছে তোমাদেরকে প্রমাণগুলো দেখাবো। ওকে, এখন স্পেসিফিক একটা উপকেন্দ্র এবং হচ্ছে একটা দ্বিকক্ষ রেখার কনস্ট্যান্ট টার্ম ইউজ করে আমরা তোমাদেরকে এখানকার টোটাল ডেফিনেশন পার্ট দেখাবো, প্রমাণ পার্ট দেখাবো, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই প্রমাণ। ওকে, তো এটার প্রমাণটা আমরা এখন দেখাতে যাচ্ছি। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটার প্রমাণটা কীরকম হইতে পারে সেটা আমরা একটু দেখাচ্ছি। দেখো, তো এখানে আচ্ছা, আমি আমাদের প্রমাণটা খুব সিম্পল এবং স্মুথ করার জন্যে আমি দেখো কিছু ট্যাকটিক্স ইউজ করব। একটা হচ্ছে এখানে দেখো, এই যে পয়েন্ট, এটাকে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রথমে দিয়ে দিচ্ছি। তো তাদের যে ছেদবিন্দু, মূলবিন্দু 0 0 বলে, এবং এটাকে সেন্টার বলে, এবং এটাকে সি অফ 0,0 দ্বারা ডিফাইন করা হইলো। ঠিক আছে, সি অফ 0,0 দ্বারা প্রকাশ করা হইলো। এবং এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত এটা আমরা, এটা নাম বা পরিচয় আমরা এ দিলাম, এবং এখানেও সেম এটার পরিচয় এ দিলাম। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা উপকেন্দ্র এস নিলাম, আর তৃতীয় কথা হচ্ছে এখানে এম জেড নিলাম। একটা পাশ থেকে কাজ করব, ওই পাশে আমরা কিছু ধরতেছি না, কিছু নিতেছি না, সেটা আমরা পরে দেখাবো। তো চলমান বিন্দু স্থানাঙ্ক যে কোনো দিকে নেওয়া যায়, তাই না? এটাকে আমরা এ প্রাইম বললাম। তো ধরা যায় আমরা এখানে নিলাম পি অফ এক্স কমা ওয়াই। ওকে, এই পাশে অনেক বিন্দু নেওয়া হয়েছে, এখানে নিলাম। তো এখানে কাহিনী যে জায়গায় হচ্ছে যে এই যে এস পি বাই পি এম ইকুয়াল টু হচ্ছে এখানে ইসেন্ট্রিসিটি ই, তাই না? এখানে আমাদের উপকেন্দ্রের এস প্রাইম থাকবে, তাই না? এস প্রাইম থাকতে হবে। ওকে, তো এই জায়গা থেকে আমরা এখানে লজিক্যাল পার্টগুলো আস্তে আস্তে ইলাস্ট্রেশন শুরু করব। দেখো, কথায় আসি প্রমাণ পার্টে। যদিও আমরা বইয়ের অঙ্ক যখন করাইছিলাম এসটাকে এই পাশে ধরছি, এস প্রাইমটাকে এখানে ধরছি, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, এগুলো মাইনর ইস্যু, এগুলো কোনো ব্যাপার না। তো এখানে আসো, তাহলে এখানে প্রথম শর্ত হচ্ছে এসপি বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই, হ্যাঁ, যেখান থেকে আমরা লিখতে পারি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, যেটাকে এটাও লেখা যায় এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার, তাই না? এসপি স্কোয়ার ইকুয়াল টু ইএম পিএম স্কোয়ার। আচ্ছা, এটা তো সবাই জানো, তাই না? এটা জানো কি না বলো? আচ্ছা, ওকে, তো এই যে কাজটা আমরা জানি, এইটাকে এবার আমরা আরেকটু ব্যাখ্যা দিব। তার আগে আমরা এখানে এই যে একটা পয়েন্ট, এখানে কিওয়ার্ড দুই একটা পয়েন্ট আমি লিখে দিই যাতে আমাদের প্রমাণের সময় সুবিধা হয়। কি কি পয়েন্ট দেখো, ওই গ্রাফের পরিচয় কেসে যে এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2a, এ থেকে এ 2a, এই যে সি বিন্দুটি এ ও এ প্রাইম এর কেন্দ্র, সুতরাং সি এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে এ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার হিসাবে আসো, দেখো উপকেন্দ্র এস, এই পি বিন্দুটা যদি এখানে আমাদের এ বিন্দুর উপর এসে পড়ে, তাহলে এস এ আর এ জেড খেলাটা এখানে এভাবে চলে আসবে, অর্থাৎ
প্রথম ক্ষেত্রে এস এ স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এ জেড স্কোয়ার। প্রথম ক্ষেত্রে কি বললাম বলো, যে এখানে আমাদের কি পড়লো, পি বিন্দুটা এইখানে এসে পড়লো। আমাদের প্রমাণ মিলানোর জন্য আমরা কৌশল ফলো করতেছি। তো এখানে খেলা দেখো, এস এ আমরা কেন্দ্রের সাথে লিঙ্ক করে কাজ করতে হবে। তো এস এ এটাকে কীভাবে কেন্দ্রের সাথে লিঙ্ক করে প্রকাশ করা যায়, যে সি এ মাইনাস সি এস। তাহলে কারণ এইটুকুর ক্ষেত্রে এইখান থেকে এইটুকু মাইনাস এইটুকু বাদ দিলে এইটুকু আসবে। তো সি এ মাইনাস সি এস লিখতে পারি। আর উপরে স্কোয়ার আছে, এ স্কোয়ার এ জেড হচ্ছে এইটুকুকে আপনি লেখা যাবে যে সি জেড মাইনাস সি এ। আর তুমি জানো সি এ অল ইকুয়াল টু হচ্ছে এ। খুব সুন্দর এবং সহজ, সি এ মানে হচ্ছে এ। এবার বলো পি বিন্দুটা যদি এই এ প্রাইমে এসে পড়ে, আচ্ছা স্কোয়ার কই, হ্যাঁ স্কোয়ার। এবার দেখো পি স্কোয়ার, ওকে। তো এবার চলো পি বিন্দুটা যদি এ বিন্দুর উপরে এসে পড়তেই পারে। আমরা টার্নিং পয়েন্ট এগুলো নিয়ে কাজ করতেছি, কারণ পি বিন্দু গতিপথের জন্যই তো এই গ্রাফটা পাচ্ছি। সো পি বিন্দু যদি এ বিন্দুর উপরে পড়ে, এ প্রাইমের উপর পড়ে, তাহলে এবার দেখো এখানে যে দ্বিতীয় ক্ষেত্রে যে পি এর পরিবর্তে এ প্রাইম, তার হচ্ছে পি এম, যেখানে হবে এ প্রাইম জেড। হ্যাঁ, এবার তাহলে দেখো এস এ প্রাইম মানে হচ্ছে সি এস প্লাস সি এ প্রাইম। এ প্রাইম জেড মানে হচ্ছে এ প্রাইম জেড মানে হচ্ছে কি বলতো, সি এ প্রাইম প্লাস সি জেড, বা সি জেড প্লাস সি এ প্রাইম। সো সি এ প্রাইম মানে তো তুমি জানো অলরেডি, সি এ প্রাইম মানে হচ্ছে এ। কি বললা দেখো, এ প্রাইম জেড না, এ প্রাইম জেড মানে কি, সি এ প্রাইম এইটুকু প্লাস এইটুকু। বলো এ প্রাইম থেকে জেড বিন্দু, বলো এস এ প্রাইম, তাহলে সি এস প্লাস সি এ প্রাইম সেটা লিখছি। তো সি জেড লিখলাম সি এ প্রাইম, এটা হচ্ছে এ। দেখা যাচ্ছে এরপর কাজ হবে, দেখো এখানে 1 থেকে 2 যোগ করে, 1 থেকে 2 যোগ করে দেখো, আমার স্কোয়ার বাদ গেছে, দাঁড়াও। এই সবাই নিজেকে সাইলেন্ট রাখো, শান সাইলেন্ট রাখো। হ্যাঁ, তো আচ্ছা স্কোয়ার দিয়ে তো এখন আমরা যোগ বিয়োগ করলে তো গ্যাঞ্জাম লাগতেছে। আচ্ছা স্কোয়ার হবে না এখানে, দাঁড়াও, স্কোয়ার দিয়ে তো যোগ বিয়োগ করতে গেলে গ্যাঞ্জাম লাগে। স্কোয়ার পরের পার্টে আনবো, স্কোয়ার বাদ। আরে তোমাদের তো কাটা লাগবে, স্কোয়ার দিয়ে তো যোগ বিয়োগ করতে পারতেছি না। কথা শোনো, ব্যাপার না, চিল। পৃথিবীর ঘটনায়, ইতিহাসে প্রচুর এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ সাইলেন্ট রাখো। এবার দেখো যোগ করলে সুবিধা কি দেখো, এই যে মাইনাস সি এস প্লাস সি এস বাদ যাবে, তাহলে বাম পাশে ওকে মাইনাস সি এস প্লাস সি এস যোগে কিছু বাদ যাবে, এ প্লাসে 2a। তারপর দেখো ই ইন্টু সি জেড মাইনাস ই ইন্টু ই এ আর প্লাস ই এ এটা বাদ যাবে।
তাই না, প্লাস মাইনাস কাটা গেল যোগ করলে, তাহলে ইসিজেড 2E সিজেড 2 বাদ গেলে সিজেড ইকুয়াল টু A/E। এখন কাহিনী দেখো, জেড হচ্ছে দ্বিঘাকার রেখার পাদবিন্দু, যেই জেডের পয়েন্টে এইটা 0 থেকে এই দূরত্ব হচ্ছে A/E, আর ওয়াই এর মান 0, আর এটা যেহেতু ওয়াই অক্ষের নেগেটিভ পাশে এটা মাইনাস হবে, আর ডান দিকে গেলে ডান পাশে যখন জেডটা বসবে তখন সেটা অটো প্লাস হয়ে যাবে, তাই না? ডান পাশে যখন জেড বসবে তখন সেটা অটো প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দ্বিঘাকার রেখার পাদবিন্দুর কেসে এই ডাটাটা বুঝতে পারছি, বা বইতে দেখবো যে আরেকটু অন্যরকম করে আবার আলাদা আলাদা করে দেখাইছে, তো সেটাও দেখতে পারো। এখন আমরা একটার সাথে লিঙ্ক করে দেখা দিচ্ছি আর কি। আচ্ছা দেখো, 1 যোগ 2 করলাম, এখন পরের পার্ট 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস আসে, 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে যদি 1 বিয়োগ করো হিসাব দেখো, এই যে এ বাদ যাবে, তাই না, কাটাকাটি যাবে মাইনাস করলে, CS আর A মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2CS। আর হচ্ছে এখানে এই যে ইসিজেড বাদ যাবে, EA আর মাইনাস প্লাস EA 2EA, তাহলে CS সমান এই, তো এই যে CS এই দূরত্ব উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে -AE,0 আর ছিল +AE,0, ঘটনাটা এইভাবে ঘটছে। আচ্ছা ওকে, তোমরা কি এই পর্যন্ত বুঝছো বলো? তারপর এই যে শর্তটা, হ্যাঁ কেন দেখতে প্রবলেম হচ্ছে বলো? দ্বিতীয় ক্ষেত্রে লাস্টের লাইন যেটা সমীকরণ 1 আর 2 যোগ করে যে ও আচ্ছা এটা দেখা যাচ্ছে তো, সিজেড ইকুয়াল টু A/E, সিজেড ভাগ করে দিছো A/E, তারপরে লাইনটা সিজেড ইকুয়ালস টু A/E, A ডিভাইডেড বাই E। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটছে বলো? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমরা এই পি বিন্দুটাকে A প্রাইমে নিয়ে গেছি, A প্রাইমে নিয়ে তারপর হচ্ছে তাহলে পি এর পরিবর্তে A প্রাইম দিয়ে আমরা কাজ করে এরকম একটা ইকুয়েশন আনছি। জাস্ট প্রমাণের সুবিধার্থে এভাবে গোছানোভাবে করা, একটা স্ট্রাকচার ফলো করে। আচ্ছা তো এরপর এখন আমরা পরাবৃত্তের মূল সমীকরণ অংশে যাচ্ছি, এবং এই সমীকরণ পার্টের জন্যে আরেকটু কাজ এখানে করা লাগবে। এখন দেখো সেটা হচ্ছে আমাদের এই পার্টের পরে আমরা দেখো আমরা একটু মিলে কথাগুলা, যে পি বিন্দু থেকে এখানে যদি একটা লম্ব টানি, ধর PN লম্ব টানলাম, তো এই যে PN লম্ব টানলাম এক্ষেত্রে আমাদের এখানে পি বিন্দুতে এখানে পড়ছে P(x, y), তাই না? তাহলে এখন বলো CN এই দূরত্ব হবে x, আর এই যে PN এই দূরত্ব হবে y। সেই হিসেবে তো 0 0 থেকে xy এর ডেফিনেশনটা গেল, তাই না? এই দূরত্ব হবে x, এই দূরত্ব হবে y। পি বিন্দুটা একটু এই পাশে পড়াতে হয়তো জিনিসটা ছোট দেখাচ্ছে, বাট কাহিনী একটাই। তো আমরা এখানে এই যে শর্তটা লিখলাম SP = E × PM, এটাকে এখন ইউজ করব, যে ধরো SP, হ্যাঁ, যে এখানে SP² যে আমরা জানি দিয়ে লিখলাম SP² = E² × PM²। এখন বলো এখানে যে সমকোণী ত্রিভুজটা ক্রিয়েট হয়েছে, এই সমকোণী ত্রিভুজের SP² অতিভুজ স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার PN² প্লাস ভূমি স্কয়ার SN², এটা লিখতে পারি যে PN² প্লাস SN² ইকুয়াল টু E² ইন্টু PM, পি বিন্দু থেকে MZ, PM আর হচ্ছে NZ সমান PN দূরত্ব PM আর NZ, PM আর NZ দূরত্ব সমান। প্রমাণের সুবিধাটা আমরা এভাবে লিখলাম। এখন দেখো PN মানে তো অলরেডি বুঝতে পারছো y, SN সেটা হচ্ছে CS প্লাস CN, অর্থাৎ CS এর দূরত্ব তুমি অলরেডি পাইছো এই, আর CN এর দূরত্ব পাইছো x,
তাহলে a প্লাস এক্স আর ই স্কোয়ার অফ এন জেড দ্যাট ইজ হচ্ছে এই দূরত্ব হচ্ছে এক্স আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে a বাই ই। মাইনাস নিতে পারবো না কারণ আমরা দূরত্ব তো প্লাস নিতে হবে, অর্থাৎ a বাই ই প্লাস এক্স হোল স্কোয়ার এন জেড। ওকে, এখন আমি তোমাদের জন্য এটা কি করতে পারি, এটা করতে পারি যে এন জেড লিখে দিতে পারি। এন জেড ইকুয়াল টু হচ্ছে সিএন সি জেড প্লাস সিএন। তো সি জেড এর মান এ বাই ই আর সিএন এর মান হচ্ছে এক্স। আর এস এন এটা লিখে দিতে পারি এস এন দ্যাট হচ্ছে সি এস প্লাস সিএন। সি এস এর মান হচ্ছে এই আর সিএন এর মান হচ্ছে এক্স, এইটুকু আমি লিখে দিতে পারি। লিখে দিতে এরপরে কাজ দেখো, এরপরে হোল স্কোয়ারের সূত্র করতে হবে। এ স্কোয়ার আর এখানে এটা এখন মিলাও। ই স্কোয়ারটা যদি গুণ করে দাও তাহলে হবে এ স্কোয়ার 2ax প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কাহিনীতে আসো, ax 2ax বাদ গেল। ওকে, এটুকু বাদ গেল। তাহলে এখন দেখো, শুনো, এক্স স্কোয়ার আর ই স্কোয়ার এক্স স্কোয়ার এক পাশে চলে আসলে 1 মাইনাস ই স্কোয়ার অফ এক্স স্কোয়ার লেখা যাবে। তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার ই স্কোয়ার ওই পাশে চলে গেলে এ স্কোয়ার কমন গেলে 1 মাইনাস ই স্কোয়ার লেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি তোমরা এটা না বুঝে থাকো আমি তোমাদের জন্য দরকার হলে আরেকটা লাইন আমি একটু বেশি করি। যদি একটু কনফিউজড হও, যে এ স্কোয়ার ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ারগুলো এক পাশে রাখলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক পাশে রাখলাম, বাকিগুলোকে অন্য পাশে নিলাম। তাহলে এরপরের লাইনে এই যে ইকুয়াল টু এই যে এ স্কোয়ার অফ 1 মাইনাস এ স্কোয়ার ভাগ করে দিলে এত। এই যে এক্সপ্রেশনটা আসলো, হ্যাঁ, আমরা কিন্তু ওয়াই অক্ষের ছেদবিন্দু নিয়ে কোনো কথাবার্তা বলি নাই, তাই না? আর সেই কথা এখন বলার সময় আসছে, তো সেই কথাটা এখন আমরা বলতে যাচ্ছি। তো সেই কথা হচ্ছে রেখাটার ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করব। ওকে, এই বক্ররেখার ওয়াই অক্ষের ছেদবিন্দু। তো বক্ররেখাটির ওয়াই অক্ষে x = 0। ওকে, তাহলে ওয়াই অক্ষে x = 0 হবে। তাহলে x এর মান 0 বসালে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার অফ 1 মাইনাস ই স্কোয়ার হবে। এখন বা ওয়াই স্কোয়ারকে বি স্কোয়ার ধরে নিচ্ছি, বা ওয়াই লিখি দাঁড়া, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস সমান বি ধরি। এই হইল খেলা। এই যে বি ধরে নিলাম ওয়াই অক্ষের ছেদবিন্দু কেসে, হ্যাঁ, এই দূরত্বটাকে আমরা বি ধরে নিলাম। সেই বি এর পার্টে বি এর মান হয়ে যাচ্ছে এত, এই মানটাকে বি ধরে নিচ্ছে, যে অর্থাৎ
যদি এটার মানকে বি ধরে নাও, মানে এ স্কোয়ার, তাহলে এ অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার অফ 1 মাইনাস ই স্কোয়ার, বি ধরে নিচ্ছি। ই স্কোয়ার আসলো, তার মানে যে তাহলে প্রদত্ত সমীকরণ হতে প্রদত্ত সমীকরণ হতে এই যে সমীকরণটা, এই সমীকরণ হতে তাহলে বলো এ স্কোয়ার অফ 1 মাইনাস ই স্কোয়ার, সেটা মান হয়ে গেল বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা পাই গেলাম যে, এবং বি স্কোয়ার ইকুয়াল টু এত, যেখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার আসবে, ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে, এবং ই ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা আসবে। এই যেটা আসলো এখানে খেলা আর কি জমতেছে। এই হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্র। ওকে, উৎকেন্দ্রিকতার সূত্র এভাবে মিলে গেল। উৎকেন্দ্রিকতার সূত্র এভাবে মিলে গেল। আচ্ছা, বুঝছো সবাই? হ্যাঁ, একটা আমি আনমিউট অপশন দিচ্ছি, এবার বলো। ফিগারে কোনটা ধরছি? এন ধরছি, যে এন লম্ব টানার জন্য, এই যে পি বিন্দু থেকে লম্ব টানলাম পি এন প্রমাণ মিলানোর জন্য। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এই ছিল আমাদের উপবৃত্তের রাশিমালা সমীকরণ নির্ণয়ের বেসিক পার্ট। এখন উপবৃত্তের কেসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এবং বাকিগুলো কিন্তু দেখানো হয়ে গেছে, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পার্টটা দেখানো বাকি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে ডাটাতে প্রমাণগুলো পরীক্ষা যে আসবে সেরকম না, কিন্তু তুমি এই প্রমাণগুলো শিখে ফেলতে পারলে বা শিখে রাখতে পারলে এটা খুব উপকার হবে। ভবিষ্যতে যখন স্টুডেন্টদের পড়াবা এই প্রমাণগুলো না জানলে তো হবে না। ওকে, তো এখন খেলা আসো, দেখো এই তো উপকেন্দ্রিক লম্ব, এই যে এল এল প্রাইম, তাই না? তো এখানে দেখো এস এল বাই এল এম ইকুয়াল টু ই, এটা হচ্ছে বেসিক, যে পি বিন্দুটা এখানে থাকলে একই কথা। তো এস এল ইকুয়াল টু ই ইন্টু এল এম। আমি বলো এস এল এর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, তাকে দ্বিগুণ করলেই তো এল এল প্রাইম পেয়ে যাবো। সো আগে আমরা এস এল এর মানটা বের করব, তারপর সেখান থেকে আমরা তাকে দ্বিগুণ করে দিব, অর্থাৎ এস এল ই ইন্টু এল এম। এল এম মানে হচ্ছে এস জেড, মানে এস জেড এর কেসে এই যে এ জেড, এই যে এস এ এস জেড, এস জেড এর কেসটা কি, যে সি জেড মাইনাস সি এস, এই যে এস জেড না, তাহলে সি জেড মাইনাস সি এস। তাহলে এস এল সি জেড, সি জেড তোমরা জানো অলরেডি, সেটা সূত্র হচ্ছে এ বাই ই, বা সি এস হচ্ছে এ ই দ্বারা গুণ করলে এ মাইনাস এ ই স্কোয়ার, তাহলে এ কমন গেলে 1 মাইনাস ই স্কোয়ার। এখন তুমি দেখো এই যে 1 মাইনাস ই স্কোয়ার, তুমি সূত্র পাইছো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? এই যে এই সূত্র থেকে 1 মাইনাস ই স্কোয়ার সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সেটা বসাই দিব। সাইড নোট দিয়ে দিলা যে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার অফ 1 মাইনাস ই স্কোয়ার। কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার এর সাথে টাকা কাটাকাটি গেলে এ হবে, তাহলে এস এল ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ, তাহলে এল এল প্রাইম 2 এস এল 2 বি স্কোয়ার বাই এ। অ্যান্সার।
প্রমাণগুলো আসলে একটু বোরিং বাট লাগে, ওকে, শিখে রাখতে পারলে ভালো। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার যে প্রমাণ, এটা পরীক্ষায় আসতে পারে, কোশ্চেন নাম্বার কতে দেয় মাঝে মধ্যে, সো এই জন্য এটা একটু কইরে রাখো। আচ্ছা, ওকে, ডান। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের এই পার্টটুকু কভার করলাম। এখন এটার সাথে আমরা যেটা লাগবে আরেকটা, সেটা হচ্ছে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক সমীকরণ, এটা লাগবে। এটা পড়াইছিলাম আজকে সকালবেলা, এই যে অফলাইন ব্যাচে পড়াইছিলাম এগুলো। উপবৃত্তের পরামিতিক সমীকরণ নির্ণয়। তো উপবৃত্তের পরামিতিক সমীকরণ নির্ণয়, এটা কনসেপ্টটা খুব সুন্দর। পরামিতিক সমীকরণ জিনিসটা কি, যে আমাদের নর্মাল সমীকরণগুলো তো এক্স আর ওয়াইয়ের মাধ্যমে ডিফাইন করা থাকে। তো যদি সমীকরণ এক্স এবং ওয়াই ভিন্ন অন্য কোনো তৃতীয় চলকের মাধ্যমে এক্সপ্রেস করা থাকে কোনো সমীকরণকে, তাহলে সেই সমীকরণটাকে বলা হবে পরামিতিক সমীকরণ। কি বললাম? এক্স এবং ওয়াই ভিন্ন অন্য কোনো চলকের মাধ্যমে যদি কোনো সমীকরণকে এক্সপ্রেস করানো হয়, তাহলে সেটাকে বলা হবে পরামিতিক সমীকরণ। সেকেন্ড পেপারের কন্টেন্টগুলো একটু মজা, এখানে একটু কঠিন কঠিন কন্টেন্ট আছে। আর ফার্স্ট পেপারেরগুলো একটু বোরিং বলতে আসলে বেশি কঠিন জিনিস নাই, মোটামুটি সিম্পলের মধ্যে দিয়ে সব চলে যায়, তাই না? তো হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছিল প্যারামেট্রিক ইকুয়েশন, ওকে, অফ ইলিপস, প্যারামেট্রিক ইকুয়েশন অফ ইলিপস। আচ্ছা, তো এখন তোমাদের যে ফার্স্ট পেপারে আমরা যে ব্যাচ প্রত্যাশা দিছি, এটা কিন্তু খুব ইফেক্টিভলি কাজে লাগবে। যারা আমাদের কোর্সে আগে ছিল বা যারা আগে ছিল না, সবার জন্যই সেম অপিনিয়ন যে ফার্স্ট পেপারের অ্যাডভান্স কন্টেন্টগুলো, কারণ ফার্স্ট পেপারের রেগুলার বেসিক কন্টেন্টগুলো তো আসলে, বা বোর্ড এক্সাম টার্গেটের কন্টেন্টগুলো কম বেশি তোমরা পড়ছো, কিন্তু অ্যানালাইসিস পার্ট এবং একটু অ্যাডভান্স কন্টেন্ট, একটু কঠিন কন্টেন্ট, এগুলো হচ্ছে শিখে রাখতে পারলে সামনে যে টেস্ট এক্সাম আসবে 2-3 মাস 4 মাস পরে, যে কলেজে টেস্ট এক্সাম নিবে বা প্রি টেস্ট নিবে, টেস্টে তো ফার্স্ট পেপার থাকবে। তো আমরা আগে শর্ট সিলেবাসটাই কাভার করে দিব এবং ফুল সিলেবাসই ফার্স্ট পেপার এটা পড়াবো। সো সেভাবে প্ল্যান করে যত দ্রুত পারো এই কোর্সে যুক্ত হয়েছে, এটা খুব কাজে লাগে। আচ্ছা, সো উপবৃত্তের পরামিতিক সমীকরণ নির্ণয়। এখানে দেখো পরামিতিক সমীকরণের বেসিক পার্টটা আমরা একটু ডিসকাশনে নিই। তো এই হচ্ছে আমাদের নির্ণয় উপবৃত্ত। আমি একটু ছোট করে রাখতে হবে এটার শেপটা। হ্যাঁ, এই হচ্ছে নির্ণয় উপবৃত্ত, ওকে। আচ্ছা, তো এখান থেকে এই দূরত্ব হচ্ছে আমাদের দূরত্ব এ, এবং এই এ দূরত্বকে আমরা টার্গেট রেখে আমরা একটা বৃত্ত এখানে অঙ্কন করব, বুঝছো? হ্যাঁ, সো এখন কাহিনী যেটা আমি একটু বলি, কাহিনী হচ্ছে এখানে পরামিতিক স্থানাঙ্কের ব্যাপারটা কি। ওকে, এখানে একটা বিন্দু লম্ব টানলাম, এই বিন্দুটা এটাকে পি বলতেছি, যেটা স্থানাঙ্ক লিখলাম এক্স, ওয়াই, আর এটাকে কিউ বলতেছি। এখানে যে কোণটা উৎপন্ন করলো এটাকে বলতেছি থিটা। আর এই যে থিটা, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের ও, এই যে এ ও কিউ, এটাকে বলে উৎকেন্দ্রিক কোণ। তোমরা উপকেন্দ্রিক কোণ পড়ো, উৎকেন্দ্রিক কোণ এক্স্যাক্ট হচ্ছে উৎকেন্দ্রিক কোণ, ভুল পড়ো না। ওকে, উৎকেন্দ্রিক কোণ, এটা পরীক্ষায় চায় বের কর। উৎকেন্দ্রিক কোণের ইংলিশ টার্মটা কি দেখতে হবে, আমার ঠিক মনে নাই, তার আমি দেখে বলি। উৎকেন্দ্রিক কোণ, উৎকেন্দ্রিক কোণ ইংলিশ টার্ম কই? হ্যাঁ হ্যাঁ, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, উৎকেন্দ্রিক কোণ, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ওকে, গুড। সো তাহলে এবার চলো, এই যে আমাদের উৎকেন্দ্রিক কোণ বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল যেটা কথা আমরা বলতেছি, এখানে বেসিক যেটা দেখো, আমরা এই যে এ ব্যাসার্ধ হিসেবে এখানে টোটাল সার্কেলটার কেসে ইউজ হচ্ছে, ওকে। এবং এটা তো বৃহৎ অক্ষের কেসে এই দূরত্বটা এ ছিল,
তোমরা সবাই জানো। এটাকে আমরা মেনটেন করে এখানে আমরা নিচে, অর্থাৎ এখান থেকে ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু ব্যাসার্ধ এ কে ইন্ডিকেট করে। অ্যান্ড এখানে এ ও কিউ এটা হচ্ছে উৎকেন্দ্রিক কোণ, এবং এখানে আমরা কি নিব, প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক সমীকরণ এখানে এস্টাবলিশ করব। তো সেটার জন্য কৌশল যেটা দেখো, এই যে পি থেকে এখানে যে লম্ব টানলাম এই পয়েন্টের একটা নাম দেওয়া দরকার। এই পয়েন্টের নাম আমরা এগেইন পি এন দিলাম। ওকে, পি এন। তো এবার বলো ও কিউ, ও এন ডিভাইড বাই ও কিউ, ভূমি বা অতিভুজ এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দ্যাট ইজ কস থিটা। তাহলে ও এন ইকুয়াল টু ও কিউ কস থিটা, ও এন ও কিউ কস থিটা। ও এন এখানে কাহিনীতে আসে, ও এন আর এই যে ও পি, পি অফ এক্স কমা ওয়াই, যেহেতু এটা হচ্ছে 0 0 এটাকে ইন্ডিকেট করে অরিজিনকে, সো এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে এক্স, ও এন ইটস এক্স। ও কিউ, এই যে ও কিউ এটাকে আমরা অলরেডি এ দ্বারা ডিফাইন করছি, এ কস থিটা। অ্যান্ড এই হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস থিটা। প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক সমীকরণ, প্যারামেট্রিক সমীকরণের সাথে প্যারামেট্রিক স্থানাঙ্ক লিখি, অবলিক সমীকরণ নির্ণয়। তো এক্স এর মান পেয়ে গেলাম, এবং এটার রেগুলার ইকুয়েশনও তুমি জানো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে তুমি যদি এক্স এর মান বসিয়ে দাও, দেখো এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস ইকুয়াল টু 1। তাহলে এটা আসে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যেহেতু এটা প্রথম চতুর্ভাগে পড়তেছে পি বিন্দুটা, আমরা এখানে ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা লিখতে পারি। ওকে, তো এই হলো খেলা। এই যে ওয়াই এবং এক্স দিয়ে ইকুয়েশন লিখলাম, এগুলোকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ বা প্যারামেট্রিক সমীকরণ। আর প্যারামেট্রিক স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, প্যারামেট্রিক স্থানাঙ্ক এই যে এক্স কমা ওয়াই, অর্থাৎ এ কস থিটা বি সাইন থিটা। আবার এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে এখান থেকে দেখো cos theta equal to x by a লেখা যায়, sin theta equal to y by b লেখা যায়। সো এইখান থেকে ভাগ করে দিলে sin by cos tan theta y by b divided by x by a, a y by b x, উৎকেন্দ্রিক কোণ বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু tan ইনভার্স a y by b x। তো এই হচ্ছে উৎকেন্দ্রিক কোণ বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেলের কোশ্চেন, মানে কনসেপ্ট। সো এখন এখানে কয়েক রকমের কোশ্চেন দিতে পারে, এটা বেসিকটা একটু বলি। ধরো কোশ্চেন হইলো, বললো যে এখানে ধরো যে P1 of 2 3, ঠিক আছে, আর এই দূরত্ব হচ্ছে ধরা যায় 9, আর এই দূরত্ব ধরা যায় 4। ওকে, ভালো কথা, এ আর বি এর মান। তো কোশ্চেনে বললো যে পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। তো তখন বলো এ এর মান 9, বি এর মান 4, x1 x এর মান 2, y এর মান 3, তাই না? এভাবে থিটার মান বসালে অ্যান্সার চলে আসবে। হিসাব বুঝছো বলো? আবার এখানে আরেকটু কথা আছে, এইখানে কোশ্চেন আরেক রকমের পরামিতি, তাহলে এটা তো ছিল উৎকেন্দ্রিক কোণ দিয়ে কেমন কোশ্চেন দিবে পরীক্ষায়, আর পরামিতিক স্থানাঙ্ক দিয়ে কেমন কোশ্চেন দিবে সেটাও বলে দিই। ধরো তোমাকে কোশ্চেন বললো যে 3 cos থিটা, 4 sin থিটা, এত পরামিতিক স্থানাঙ্ক বিশিষ্ট কণিকের রাশিমালা নির্ণয় করো।
বলেও দিবে না যে এটা পরাবৃত্ত বা এটা উপবৃত্ত বা এটা অধিবৃত্ত, বলেও দিবে না। তো তোমাকে সেভাবে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তো এটা ছিল উপবৃত্তের জন্য। আর অধিবৃত্তের জন্য আমি এটার প্রমাণ দেখাবো না, বই থেকে একটু দেখো, আমি লিখে দিই, শুধু মনে রেখো তাইলে হবে, কারণ প্রমাণগুলো তো দরকার নেই পরীক্ষার জন্য, প্রমাণগুলো বোঝার জন্য দরকার, একটা বুঝলে হলো। অধিবৃত্তের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু এই পরামিতিক স্থানাঙ্ক নিয়ে সময় কোশ্চেন দিয়েছে 2টা এমসিকিউতে। অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক a sec থিটা b tan থিটা, অর্থাৎ সমীকরণ, পরামিতিক সমীকরণ x equal to a sec থিটা y equal to b tan থিটা। অধিবৃত্তটা হচ্ছে এটা। লেকচার স্লাইডগুলো দিয়ে দিব। তো আজকে মূলত আমরা থিওরি পার্টগুলো পড়াইছি এবং বেসিক অংশগুলো আমরা যতটুকু পারছি তোমাদের সাথে এলাবোরেট, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ ইলিপস, হ্যাঁ বলা হয়েছিল। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। এখন বলো, সবাই কি মোটামুটি বুঝতে পারছো এই কন্টেন্টগুলো, যেটুকু বুঝাইলাম বা যেটুকু আলোচনা করলাম, প্রমাণের অংশটুকু আগেরগুলো তো আমরা অল্প অল্প করে পড়ছি। হ্যাঁ, এটুকু কি মোটামুটি ক্লিয়ার হয়েছে আইডিয়া? না না, ওইভাবে করবা কি, প্রত্যেকটা এটাই বলা আছে। রাশিমালা পার্টটা দেখো, ক্লাস ওগুলো সব কিছুতে আমরা ইলাবোরেটলি বলছি এগুলা কম বেশি। স্পর্শক সমীকরণ পরাবৃত্তের মতো, এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1, বুঝছো? আর স্পর্শকের শর্ত a স্কোয়ার প্লাস m স্কোয়ার c স্কোয়ার, c এর একটা ডাটা দেওয়া আছে যে পরাবৃত্তের উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, অধিবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তো স্পর্শকের শর্তটা এটা বইতে দেওয়া আছে, এটা আমরা দরকার হলে আগে এরপরে ক্লাসগুলোতে কম বেশি থাকবে, কন্টেন্ট পাবা। ওকে, তো সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, লেকচার স্লাইড দিয়ে দিব, অবশ্যই এটা সময় লাগে লেকচার স্লাইড দিতে, এটা কথা। কোথায়? এই যে, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, ওকে, তো এই ছিল আমাদের আজকের মতো লেকচার। আজকের আমরা লেকচার বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখতেছি। এগুলো একটু যা যা পড়াইলাম লেকচার স্লাইডটা, লেকচারগুলো একটু চেক করে একটু খাতায়, আচ্ছা। তো লেকচারগুলো হচ্ছে কি করবো বলো, আর এই যে যত দ্রুত পারো এই যে খাতার মধ্যে এগুলো নিজে নিজে বুঝে বুঝে লেখা ট্রাই করে একটু অ্যানালাইসিস করো এবং ভালোভাবে পড়ো, বুঝছো? তো নেক্সট ওয়েব অ্যাপে দেওয়া হয়েছে, ওয়েব অ্যাপটা চেক করো। ওয়েব অ্যাপে সবগুলো ক্লাসই দেওয়া হয়েছে, আপডেট দিয়ে দেওয়া হয়েছিল, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ওয়েব অ্যাপে অ্যাক্সেস কেন পাও না? ওয়েব অ্যাপে অ্যাক্সেসের জন্য আমরা কতবার পোস্ট দিলাম, ওই একটা পোস্ট দেওয়া আছে যে যারা যারা ওয়েব অ্যাপে অ্যাক্সেস পাও না তারা একটু কমেন্ট করো, ওই পোস্টের নিচে কমেন্ট করে রাখো। হ্যাঁ, তো এটা হচ্ছে রাতে হয়তো ওরা চেক করবে, অথবা কালকে দিনের বেলা আবার চেক করলে তখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে, বুঝছো? তো আর জুমে ক্লাস করবে, ক্লাস মিস দিবা না, মূল কথা হচ্ছে ক্লাস মিস দিবা না। ভাই আমি নতুন বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওইখানে ক্লাসগুলো সবই আমরা দিয়ে দিব, সমস্যা নতুন যেহেতু হয়েছে তাহলে আগের ক্লাসগুলো আস্তে আস্তে করো, কারণ এই ক্লাসগুলো এখন বুঝবা না সহজে, আগের ক্লাসগুলো এখন মূলত করো। আচ্ছা, তোমাদের সাথে আবার নেক্সট দিন কথা হবে। হ্যাঁ, আজকের মতো বিদায়। এগুলো একটু প্র্যাকটিস করো, সামারি কথা একটাই, এখানে যা যা কন্টেন্ট দেখাইলাম একটু প্রমাণ নির্ভর। আমার পরামর্শ থাকবে তোমরা পারলে অধিবৃত্তের এই রাশিমালার পার্টগুলো একটু চেষ্টা করো, আর যদি না পারো প্যারা নেওয়ার দরকার নেই, ওর যা যা সমীকরণ শিখাইছি, হ্যাঁ ক্যালকুলেশন, এগুলো একটু মুখস্থ রাখো। রাশিমালার পার্টগুলো এগুলো পরীক্ষায় আসে, এগুলো পারতে হবে, সহজ কথা। ঠিক আছে, আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।